আমি একটা জিনিস বলি, এই গণমাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে ফিগারটা 1700 কোটি ডলার। এই যে 1700 কোটি ডলারের বিনিময়ে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার কাছে তুলে দিতে বাংলাদেশ, এই শিরোনামে বেশ কিছু সংবাদ আমরা দেখেছি। তো এটার ইনসাইড হয়তো আমরা জানি না, বাট এটা অবশ্যই যেহেতু গণমাধ্যমে আসছে, যার ওঠে তা কিছু বটে আমরা জানি। হ্যাঁ, তো এই বিষয়টা এরকমই যে ফিগারটা এই মুহূর্তে 1700 কোটি ডলার। এই ফিগারটি আমরা আসছে, এই ফিগারে কিন্তু বাংলাদেশের যে আমরা দখলদার অবৈধ ইউনুস প্রশাসন আছে তারা বিক্রি করতে যাচ্ছিল, ঠিক বিক্রি না, ইজারা দিতে যাচ্ছিল। এই ফিগারটি আমরা জানি, যদিও এটা আর হবে না বলে আমাদের বিশ্বাস এই মুহূর্তে। আচ্ছা, মানে টাকাটা এখনো পর্যন্ত ইউনুসের হস্তগত হয়নি বলছেন? না, হস্তগত হয়নি, এটা তো আলোচনার মধ্যে ছিল। আর যেহেতু বাই দিস টাইম বাইডেন আর নাই, কাজে এটা ভবিষ্যৎ হয়তো অন্ধকার আমি বলবো আর কি। কারণ আপনি দেখেন, এই বাইডেন কিন্তু তার ইলেকশনে আগে কিন্তু এটা তার দেশে তার একটা নির্বাচনী এক ধরনের নির্বাচনী ট্রকিং পয়েন্ট ছিল যে তারা তাদের বিস্তৃতি তারা ভারত উপমহাসাগরে ঘটাবে সেন্ট মার্টিন দখলের মাধ্যমে বা সেন্ট মার্টিন ইজারা নেওয়ার মাধ্যমে। ট্রাম্প ওই বাইডেনের এটা একটা নির্বাচনী ওয়াদা কিন্তু ভেতরে ছিল তার ভোটারদের কাছে, যে আমরা ভারত উপমহাসাগরে আমাদের বিস্তৃতি ঘটাবো সেন্ট মার্টিনের মাধ্যমে। তো এটা উনার প্ল্যান ছিল। এখন যেহেতু উনি নির্বাচিত হতে পারেন নাই, এই বিষয়টা কিভাবে এগোবে আমরা হয়তো ভবিষ্যতে নজর রাখবো। কিন্তু ফিগারটা 1700 কোটি ডলারই ছিল এবং 1700 কোটি ডলারের মাধ্যমে কিন্তু এটা ইজারা দেওয়ার ব্যবস্থা করছিল। তো এবং আপনি জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক যে সহকারী বিদেশমন্ত্রী আছে ডোনাল্ড লু, উনার এটা একটা প্রজেক্ট প্ল্যান ছিল এবং এই প্রজেক্টেরই একটা অংশ ছিল কিভাবে 1700 কোটি ডলারের মাধ্যমে বাংলাদেশের অবৈধ প্রশাসন ইউনুসের কাছ থেকে এটা ইজারা নেওয়া যায়। তো এইভাবে চলছিল, সব ভালোই চলছিল। যেহেতু সে নির্বাচিত হয় নাই, এখন প্ল্যান হয়তো ঘুরে গেছে আর কি। আমি এইটা এইভাবে দেখছি এই মুহূর্তে। সেন্ট মার্টিন দ্বীপে বসবাস করেন যারা, সেই সংখ্যাটা এখন কত? 10,000-এর কাছাকাছি নাকি আরেকটু? মোটামুটি 10,000-এর মতোই আমি জানি। তাদের নিয়ে পরিকল্পনা কি ছিল মোহাম্মদ ইউনুসের? কারণ যদি এটা আমেরিকার কাছে তুলে দেওয়া হতো, কারণ আপনি বলছেন যে এখনো পর্যন্ত এটা কার্যকরী হয়নি, ভাবনা চিন্তা ছিল, কাগজপত্র তৈরি ছিল, তাহলে সেখানকার মানুষদের নিয়ে পরিকল্পনাটা কি ছিল? আমি যতটুকু জানি তাদেরকে কিছু লামসাম হয়তো ধরাই দিত ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে কিছু টাকা ধরাই দিয়ে অন্যদিকে হয়তো তাদেরকে পুনর্বাসিত করার প্ল্যান ছিল। কিন্তু তাদেরকে যেহেতু এখানে প্ল্যান ছিল সেনাঘাঁটি করার, কাজেই ওই সেন্ট মার্টিনে লোকাল কোনো অধিবাসী রাখার কথা না, তো তাদেরকে সরাই দেওয়ার প্ল্যান ছিল। এবং তাই আমরা দেখেছি যে সেন্ট মার্টিনের যারা অধিবাসী আছে তারা কিন্তু বেশ কিছু প্রটেস্ট করেছে ওইখানের মধ্যে, যে যাতে তাদের দাবি ছিল যে আমরা এই সেন্ট মার্টিনের ভূমিপুত্র, সেন্ট মার্টিনে আমাদের জন্ম হয়েছে, আমরা সেন্ট মার্টিন ছাড়বো না। এইখানে প্রটেস্ট আসতো অনেক, কিন্তু অবৈধ ইউনুসের কিন্তু প্ল্যান ছিল এদেরকে সরাই দেওয়া এবং তাদেরকে অন্যত্র অভিবাসন করানো। হয়তো তার কি আরো কিছুদিন আমেরিকার সাহায্য নিয়ে বাংলাদেশের সরকারের মাথায় প্রধান উপদেষ্টা হিসেবে থেকে যাওয়া, নাকি এই টাকাগুলো নিয়ে দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া? প্ল্যানটা কি ছিল? দেখেন, ইউনুস সম্পর্কে আমরা জানি ছোটবেলা থেকে সে তার বাবার ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করতো। সে একজন জাত চোর এবং ডাকাত, এবং সে ওই টাকাটা সে খুব পছন্দ করে। এবং সে যেহেতু ব্যবসায়ী মানুষ, সে ব্যবসাটা খুব ভালো বুঝে। সে কিন্তু নিজেই অনেকবার বলেছে যে আমি ভাই রাজনীতির মানুষ না, আমি রাজনীতি কম বুঝি, কিন্তু আমি ব্যবসাটা ভাই ভালো বুঝি। তো উনি তো একটা ব্যবসায়ী মানুষ, এই টাকার অর্ধেক তার পকেটে ঢুকতো, তার অ্যাকাউন্ট ফুলে ফেসে উঠতো, আর উনি তো দেশকে নিয়ে কোনো সময় ভাবে না। তো এই টাকাটা নিয়ে উনি কিছুদিন থাকতো এবং টাকাটা হজম করার ব্যবস্থা করতো। আসলে ওনার প্ল্যান ছিল যে ঠিক আছে, আমেরিকাকে আমি এই ইজারা দিয়ে দিই সেন্ট মার্টিন ইজারা দিয়ে আমি বাকি টাকা কিছু পকেটে নিলাম আর কিছু দেখালাম, দেশের জন্য রাখলাম। বিষয়টা এরকমই ছিল আসলে। এটার পেছনে কি পাকিস্তানের মদদ ছিল বলে আপনি মনে করেন? আপনি এটা তো স্টেট ফরওয়ার্ড একটা বিষয়। আপনি দেখেন, যখনই ভারত উপমহাসাগরে সেন্ট মার্টিনে কোনো প্ল্যান হবে যেখানে আমেরিকা এখানে কোনো ঘাঁটি তৈরি করার চেষ্টা করবে, স্বাভাবিকভাবে এখানে পাকিস্তান এটাতে মদদ দিবে। শুধু মদদ না, পাকিস্তান তো সরাসরি এই যে জুলাই ষড়যন্ত্র বলি আমরা, যেটা জুলাই ষড়যন্ত্র। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে দাদা, যদি আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে এসে ঘাঁটি গাড়ে, তাহলে তো সেক্ষেত্রে পাকিস্তানের সমস্যা হবে, কারণ পাকিস্তানের প্রতি তো এমনিতেই আমেরিকা
বিরূপ তাদের ভেতরে যে সমস্ত জঙ্গি কার্যকলাপ ঘটছে বা বিভিন্ন যে সন্ত্রাসবাদী কার্যকলাপগুলো ঘটছে, পাকিস্তান তো আগে থাকতেই এই ইস্যুতে পাকিস্তানের উপর বিরূপ আমেরিকা। আপনি একটা জিনিস দেখেন, পাকিস্তানের যে কূটনৈতিক বা অর্থনৈতিক সামাজিক বা যাই বলেন না কেন, পাকিস্তানের অন্যতম ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড হলো যে ভারতের বিরোধিতা করা। তো তারা ভাবছে যে, আপনি দেখেন সেন্ট মার্টিন কিন্তু পাকিস্তান থেকে দূরে আছে, তো সেন্ট মার্টিন ভারতের কাছে। তো কোনোভাবেই আমি মনে করি যে সেন্ট মার্টিনে কোনো ঘাঁটি করা পাকিস্তানকে ফিজিক্যালি তেমন এম্পার করে না। কারণ এটা মূলত ভারতকে কেন্দ্র করে, এটা মূলত চায়নাকে কেন্দ্র করে, এটা মূলত মায়ানমারকে কেন্দ্র করে। আর পাকিস্তানের কথা হলো যে ভারত যত বিপদে থাকবে ততই তারা খুশি, তারা তো অন্য কিছু দেখতে রাজি না। তো পাকিস্তান যেহেতু ভারতকে অপছন্দ করে, কাজে তাদের উদ্দেশ্য হলো যে ভারত বিপদে পড়ুক, আমাদের কি। আর বাংলাদেশ তো এটা এখন আমাদের নিজেদের দেশই। পাকিস্তান তো বাংলাদেশকে নিউ পাকিস্তান হিসেবে দেখে, এবং পাকিস্তান তো মনে করে বাংলাদেশ এখন তাদের একটা দেশ। এবং এইভাবে আপনি তো হয়তো আপনি দেখছেন কিনা জানি না, গত 2-3 দিন আগের খবর যে বেশ উপরের সারি টায়ার 1 লেভেলের বেশ কিছু অফিসার কিন্তু পাকিস্তান ভ্রমণ করছে। তো এই খবরটা আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। তো আপনি জানেন ভারত যা পছন্দ করে পাকিস্তান তা অপছন্দ করবে। আবার পাকিস্তান অবশ্যই চাইবে ভারতের সবসময় ঝামেলা হোক, ভারত বিপদে পড়ুক। এই সেন্ট মার্টিনে কোনো কিছু করা মানে ভারতের জন্য সমস্যা। তো এইটা এখানে আমেরিকার সাথে পাকিস্তানের কি, এইটা আসলে সেকেন্ডারি বিষয়। পাকিস্তান প্রথমেই দেখবে যে ভারতের ঝামেলা হলো কিনা, যখন তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হলেও ভারতকে বিপদে ফেলতে তারা পছন্দ করে। কিন্তু আমেরিকার সঙ্গে তো ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকাকে ডেকে এনে ভারতকে বিপদে ফেলা, এই জায়গাটা কি কোথাও একটু ছক কষতে ভুল করে ফেলেছেন মোহাম্মদ ইউনূস, এবং সেই কারণেই কি এটা পর্যবসিত হলো না, শেষ পর্যন্ত পরিকল্পনাটা বাস্তবায়িত হলো না? একটা জিনিস দেখুন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যান ছিল যে, যেহেতু বাইডেন আপনার হিলারি ক্লিন্টন মানে তারা যেহেতু একই দলের, এবং যেহেতু হিলারি ক্লিন্টন আপনার ইউনূসের ঘনিষ্ঠ বন্ধু, স্বাভাবিকভাবে যে ইউনূসের প্ল্যান ছিল বাইডেনের সাথে থাকি, বাইডেন যা বলে আমি তা করে দিই। তো তো ইউনূসের তো ধারণাই ছিল না যে ট্রাম্প এবার জিতে আসবে। ব্যাপারটা আসলে এইখানে কিন্তু ইউনূসের প্ল্যান করতে ভুল হয়েছে কিছুটা, যে ঠিক আছে উনি দোষের মাথায় হয়তো উনি দেশে বাংলাদেশকে এই পরিণতিতে এনেছেন, কিন্তু উনার তো ধারণা ছিল যে ট্রাম্প জিতে আসবে। তো ট্রাম্প জেতার ফলে কিন্তু প্ল্যান উল্টে গেল পুরোটাই আর কি। এই জায়গাতেই কিন্তু আপনি দেখুন, যদি ট্রাম্প জিততো না নির্বাচনে এবং বাইডেন যদি ক্ষমতায় থাকতো, তাহলে কি একটা অবস্থা হতো বাংলাদেশ তথা সাউথ এশিয়ার এই ভারত উপমহাসাগরের এই জোনটাতে কি একটা অবস্থা হতো।